আমি নাট্যকার খান শওকত নিউ ইয়র্ক থেকে বলছি। আপনারা খেয়াল করেছেন সব দিকেই তোলপাড় শুরু হয়ে গেছে। সরকার পতন হতে যাচ্ছে শীঘ্রই। আপনারা সবকিছুই বুঝতে পারবেন চলতি মাসের শেষ সপ্তাহে বা পরবর্তী আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে যে কোনো সময়। দর্শক, ভয়েস অফ ক্যালকাটা আপনার সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই পর্বে আমরা এক বিশেষ প্রতিবেদন সম্বলিত ভিডিও ফুটেজ প্রচার করছি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে চরম অশুভ ও অস্থিরতার ছায়া পড়ছে, তা কিন্তু শুধু সাধারণ কোটা বিরোধী আন্দোলন বা নির্দিষ্ট রাজনৈতিক দ্বন্দ্ব নয়, বরং গভীর একটি ষড়যন্ত্রের কবলে নিবেদিত যেন দিশাহীন এক জগদ্দল। এ ব্যাপারে বাংলাদেশের প্রতিষ্ঠিত নাট্যকার খান শওকত সম্প্রতি এক ভিডিও বার্তায় বলেছেন, বাংলাদেশের সর্বত্র এখন একটি অস্বাভাবিক উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনার মূল কুশীলব ছাত্র সমন্বয়কদের নিয়োগকৃত অবৈধ ইউনূস ও তার তামাম উপদেষ্টা পরিষদ। তাদের সরকার এখন দিনের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। ভিডিও বার্তার বয়ানে শওকত খান জানিয়েছেন, চলতি মাসের শেষ সপ্তাহ বা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত চাঞ্চল্যকর ঘটনা সামনে চলে আসবেই। জুলাই যোদ্ধারা নিজেদের ক্ষমতাধর মনে করেন, অসীম শক্তি প্রদর্শনের মধ্যে দিয়ে নিজেদের হিরো ভাবছেন, কিন্তু বাস্তবে কি তাই? না, আসলে তারা বিপদের মুখে। আরও ভয়ঙ্কর একটি বিষয় হলো রাজনৈতিক দ্বন্দ্বের পাশাপাশি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য বিকৃত করার অপচেষ্টা চালানো হচ্ছে। মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস মুছে ফেলে বাংলার মানুষের নিঃস্বার্থ আত্মত্যাগ ও মহান সংগ্রামকে গোপন করার পায়তারা চলছে। শওকত সাহেব মনে করেন, এই ষড়যন্ত্রের উদ্দেশ্যে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করে তাদের নিজস্ব মিশন ও পরিকল্পনা বাস্তবায়ন করছে। এই প্রেক্ষাপটে আমরা আজকের প্রতিবেদন শওকত সাহেবের বক্তব্য প্রচার করছি, কেননা তার এই বক্তব্যগুলো সময় উপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, দেখে থাকুন নাট্যকার খান শওকতের গুরুত্বপূর্ণ ভিডিও চিত্র। এই সরকার নিজেদের পায়ে কুড়াল মেরেছে, নিজেদেরকে জনগণের মুখোমুখি করে ফেলেছে। নিজেদের ভুলের জন্যে নিজেদেরকেই সরে যেতে হচ্ছে। যে জুলাই যোদ্ধাদেরকে হিরো হয়ে থাকার কথা ছিল, তারা আজ জাতির কাছে বেঈমানে পরিণত হয়েছে। তাদেরকে যে যেখানে পাচ্ছে খুঁজতেছে, সুযোগ পেলেই তাদেরকে আক্রমণ করবে। এই পরিস্থিতি এত দ্রুত হবে কেউ কামনা করেনি, কিন্তু এই জুলাই যোদ্ধারা নিজেদের ভুলের জন্যে এবং এই সরকার নিজেদের ভুলের জন্যে একের পর এক বিপদ ডেকে এনেছে। ভাই বোনেরা, আমার কাছে যতটুকু খবর আছে তা যদি সত্যি হয়, বাংলাদেশের বিষয়ে রাশিয়া এবং চীন ভারতকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে এবং ভারতের সাথে বাংলাদেশ সরকারের কথা হয়েছে। আওয়ামী লীগের সকল সিনিয়র নেতাকর্মীদেরকে অতি দ্রুত জামিন দিয়ে দেওয়া হবে, মুক্তি দিয়ে দেওয়া হবে। এ মাসের শেষে বা আগামী মাসের মাঝামাঝির মধ্যে যে কোনো সময় এই সরকারের পতন ঘটবে এবং একটি নতুন সরকার আসতে যাচ্ছে। সে সরকার তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, সে সরকার আর্মি ব্যাকড সিভিল গভর্নমেন্ট হতে পারে 111-এর মতো, কিন্তু পুরোটা চলবে সেনা প্রশাসনের মাধ্যমে 111-এ যেমন ঘটেছিল। সেটা যদি ঘটে তাহলে পরবর্তী 2 বছর কোনো নির্বাচন হবে না। আর যদি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করতে চায়, তাহলে আশা করা যায় যে ফেব্রুয়ারি হোক আর মার্চ এপ্রিলের মধ্যে নির্বাচন হবে। তবে যদি আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করে, সেই নির্বাচন আওয়ামী লীগ হতে দেবে না এবং সেটা সম্ভব হবে না। তারপরেও পরিস্থিতি, রাজনৈতিক বাস্তবতা দেখুন। জাতীয় পার্টি বলছে যে আমরা আওয়ামী লীগের ক্লিন ইমেজের প্রার্থীদেরকে আমাদের প্রার্থী
বানাবো। ওদিকে জামাত বলছে যে বিএনপিকে সাহায্য করার জন্য প্রয়োজনে আমরা আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন করব। আবার ওদিক বিএনপি বলছে জামাতকে সাহায্য করার জন্য প্রয়োজনে আমরা আওয়ামী লীগকে সাথে নিয়ে যুগপৎ আন্দোলন করব। তার মানে সবাই কিন্তু এখন আওয়ামী লীগের প্রয়োজনীয়তা বুঝে ফেলেছে, গ্রহণযোগ্যতা বুঝে ফেলেছে। প্রবীণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না বলেছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে এবং তারা যে পরিমাণ ভোট পাবে, আর আমরা আওয়ামী লীগ বিরোধী যত দল আছি সবাই এক হয়ে যদি নির্বাচন করে জোট করি, তাও আমরা অত ভোট পাব না। এই হলো আওয়ামী লীগের জনপ্রিয়তার বাস্তবতা। সরকার যতই বলুক আওয়ামী লীগের কোনো গ্রহণযোগ্যতা নেই, কোনো ফ্যাসিবাদ এটা সেটা। জনগণ বুঝে ফেলেছে আসল ফ্যাসিবাদ কারা। জনগণ বুঝে ফেলেছে এই সরকার যতক্ষণ আছে, ডক্টর ইউনূসের সরকার, মানুষের নিরাপত্তা নেই, মানুষের দুশ্চিন্তার শেষ নেই। এই দেশটা একদম মহাবিপদে পড়ে গেছে। এদেশের অর্থনীতি ধ্বংসের পথে চলে গেছে, এদেশের গণতন্ত্র ধ্বংসের পথে চলে গেছে, এদেশ একটি জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত হয়েছে। এখানে শিশু, কিশোর, বৃদ্ধ কোনো মানুষই স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। এমনকি কবরে যে লাশ আছে সে লাশেরও নিরাপত্তা নেই। লাশ তুলে ফেলে সেখানে আগুন দিয়ে পুড়িয়ে উল্লাস করা এই বাংলার ইতিহাসে কখনো ঘটেনি। এই সরকারের সময় তা ঘটছে। বাংলার ইতিহাসে কখনো ঘটেনি। সরকার পতনের পর আগের সরকার যারা ক্ষমতায় ছিল তাদের প্রতি রাজনৈতিক হিংসার বশবর্তী হয়ে সরকারের পৃষ্ঠপোষকতায় বুলডোজার পাঠিয়ে তাদের বাড়িঘর ভাঙা, আগুন দেয়া, বাড়িঘর লুটপাট করানো, এ ধরনের ইতিহাস বাংলার ইতিহাসে ছিল না। সেটা এই সরকারের সময় মানুষ দেখেছে। এরকম অনেক কিছুই মানুষ দেখলো, সাক্ষী হলো, যার প্রতিফলন শীঘ্রই ঘটবে। এমন কিছু ঘটনা এই সমন্বয়করা করে ফেললো, এই সরকার করে ফেললো, যা কখনোই শেষ হবে না। এর প্রতিশোধ মানুষ নেবেই এবং এখান থেকে অনেকে ক্ষতিগ্রস্ত হবে। আজ হয়তো আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার করছেন, নির্যাতন করছেন। 4 লাখের বেশি নেতাকর্মীকে আপনারা গ্রেফতার করে আটকে রেখেছেন ভুয়া মামলায়। তারপরেও জয় বাংলা স্লোগান দিতে তাদের কিন্তু ভয় নেই। তারা মাঠে নামছে, তারা রাস্তায় নামছে। আপনারা ধানমন্ডির মিছিল দেখেছেন, আপনারা নিউ মার্কেটের মিছিল দেখেছেন, আপনারা বনানীর মিছিল দেখেছেন, আপনারা সারা বাংলাদেশের মুন্সিগঞ্জ সহ সারা বাংলাদেশের মিছিল হচ্ছে তা দেখছেন। এখন আর কিন্তু সেই ছোট ছোট ঝটিকা মিছিল নেই। ওই যে সাদেক হোসেন সাহেবের ছেলে যিনি ইশরাক, উনি বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচন করবে কোত্থেকে, মিছিল করবে কোত্থেকে। ব্যানার ধরতেও তো 2 জন লাগে। একজন, 2টো মানুষ না হলে এত ব্যানার ধরা যায় না। 2 জনই নেই ওদের, তা ওরা কোত্থেকে মিছিল করবে? 2 জন আছে কি 10 লাখ আছে? ইশরাক সাহেব আপনি দেখতে পাচ্ছেন। আর একজন বলেছিল যে এরা জয় বাংলা বলতে গেলে জয় বলে এক মোড়ে, 1 কিলোমিটার দূরে যে বলে বাংলা। আসলে কি তাই অবস্থা? আপনারা দেখছেন এখন সবাই ভীত সন্ত্রস্ত, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছিল। আমার আহ্বান, আসুন সবাই একটা সুন্দর নির্বাচনের জন্য এইসব রেশারেশি বাদ দিয়ে বাংলাদেশকে একটি সুন্দর শান্তিপূর্ণ দেশ হিসেবে আমরা পরিচালনা করি। সকল দলের অংশগ্রহণে সুন্দর একটি নির্বাচন যেন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে যেন একটি সুষ্ঠু গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হয় শান্তিপূর্ণভাবে। সেটাই আমাদের কাম্য। এদিকে আর্মির পক্ষ থেকে বলা হয়েছে মব আর সহ্য করা হবে না। এরকম ওনারা মাঝে মাঝে বিবৃতি দেন, কিন্তু ওনাদের বিবৃতির বাস্তবতা এখন আর দেখা যায় না। এখন মানে কি বলবো, মানুষ সবচেয়ে খারাপ ভাবতে হলো মানে কম সম্মান করতো আনসার বাহিনীকে। মানে কথাটা বলতে আমার খুব কষ্ট হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে, যে মানুষের কাছে আনসার বাহিনীর চেয়েও খারাপ অবস্থায় চলে গেছে সেনাবাহিনী। তাদের ভুল রাজনীতি, ভুল অবস্থান, জননেত্রী শেখ হাসিনার সাথে তারা যে তাদের যে বেইমানি তারা করেছেন, তারা নেত্রীকে বলেছেন টোটাল নিরাপত্তা দেওয়া হবে, আপনারা আওয়ামী লীগ বা তাদের নেতাকর্মীদেরকে মাঠে নামাবেন না। 4 তারিখ সন্ধ্যাও সেনাপ্রধান এই কথা বলে এসছেন। আমরা তো বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন ইনফরমেশন সবই এখন ওপেন হচ্ছে, সবাই সাক্ষাৎকারে বলছে, সব কথা থেকে বেরিয়ে আসছে।
সেনাপ্রধান যখন বললেন যে আমার উপরে বিশ্বাস রাখুন, আমার ডেড বডির উপর দিয়ে গণভবনে আসতে হবে, এই মব বা এইসব স্লোগান দিচ্ছে যারা, মিছিল করছে যারা, তাদেরকে। কিন্তু সেনাবাহিনী খুব কৌশলে বনানীর থেকে যে ব্যারিকেডটা ছিল তুলে দিল, তারপরে ঢাকায় ঢোকার যেসব পয়েন্টগুলো ছিল সব খুলে দিল, এবং সবাই যাত্রা শুরু করলো প্রধানমন্ত্রীর গণভবনের দিকে। তখনও আর্মি এটিকে রক্ষা করার জন্য, নেত্রীকে রক্ষা করার জন্য, প্রধানমন্ত্রীকে রক্ষা করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করলো না। এমনকি তারা গণভবনকেও রক্ষা করার কোনো চেষ্টা করলো না, সংসদ ভবন রক্ষা করার কোনো চেষ্টা করলো না। যখন এই মব চলে এসেছে, রেজাউল করিম আওয়ামী লীগের একজন নেতা, উনি কালকের একটা ভিডিও ভাষণ দিয়েছেন। উনি প্রতিটা ঘটনা, সেনাপ্রধান কি করেছেন প্রধানমন্ত্রীর সাথে, সেই কথাগুলো তুলে ধরেছেন। এবং তার আগে, কিছুদিন আগে ব্রিগেডিয়ার আকবর তার বক্তব্যে তুলে ধরেছেন। এরকম একের পর এক আসছে সকল প্রমাণগুলো যে কনস্টিটিউশন অনুযায়ী, চাকরির বিধি অনুযায়ী সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করার কথা সেনাপ্রধানের, তিনি ঠিক তা করেননি। তিনি একটি নতুন রাজনৈতিক চিন্তা করেছেন এবং 4 তারিখে তিনি খালেদা জিয়ার সামরিক উপদেষ্টাকে বলেছেন যে রাজনৈতিক নেতাদের সাথে কথা বলুন, তাদেরকে আমি শীঘ্রই তাদের নিয়ে বসব। পরের দিন সরকার পতন হলো এবং বলল ওনাদেরকে নিয়ে চলে আসুন সেনানিবাসে। তার মানে এটি শুধু ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন ছিল না। এই যেসব কথা সেনাপ্রধানকে নিয়ে এখন শোনা যাচ্ছে, এগুলো যদি সত্যি হয়, এই মেটিকুলাস ডিজাইনের অংশ জেনারেল ওয়াকার ছিলেন, এটাই এখন প্রমাণিত হচ্ছে। তবে সব কথা তো মুখে বললে প্রমাণ করা যায় না। এটা যখন একসময় আদালতে আসবে, এটা যখন একসময় হিয়ারিং হবে, তখন অনেক সত্য, অজানা সত্য মানুষ জানতে পারবে। আমার অনুরোধ জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে, আপনি একটি সুন্দর পরিস্থিতি তৈরি করুন এবং আপনার জন্য সম্মানের সাথে বিদায় হয় সেই চেষ্টা করুন। শুধু শেখ হাসিনা চলে গেল, পরের যারা সরকারে আসবে তাদের সঙ্গে আপনার চাকরিটা যেন ঠিক থাকে, আপনি যেন আবারও সেনা প্রধান থাকতে পারেন। এই রাজনীতি করে দেশটাকে যদি আপনি এই ভুল জায়গায় নিয়ে যেয়ে থাকেন, আপনারই দায়িত্ব এই দেশটাকে আবার সঠিক জায়গায় ফিরিয়ে আনা। আপনি কথা দিয়েছিলেন পুরো দেশবাসীকে, সেই 5 আগস্ট তারিখে সেনাপ্রধান হিসেবে বলেছিলেন আমার উপর বিশ্বাস রাখুন, আমি আপনাদের জানমালের নিরাপত্তা নিলাম। আপনাকে সেই দায়িত্ব পালন করতে হবে, সেই ওয়াদা পালন করতে হবে, এবং আমরা বিশ্বাস করি সেই ওয়াদা পালনের মতো ক্ষমতা, সাহস আপনার আছে। দর্শক, আপনারা দেখলেন শওকত খান সাহেবের বক্তব্য। এটি তার নিজস্ব বক্তব্য। দর্শক, আমাদের প্রতিবেদন ভালো লাগলে আমাদের নিউজ চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমরা গুরুত্বের সাথে দেখি। ভয়েস অফ ক্যালকাটা।